গাইস, পোকো X6 এবং X6 Pro কথা কি মনে আছে? অসাম দুইটা ফোন ছিল, সেগুলো আসলে ভ্যালু ফর মানি ফোন ছিল। আজ নিয়ে এসেছি এদেরই ছোট ভাই পোকো X6 Neo কে নিয়ে। আজকে দেখবো এই ফোনটি কি আগে দুটির মতনই ভ্যালু ফর মানি ফোন কিনা। আর এটা জানতে হলে সঙ্গে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। তো আসুন শুরু করি আজকের ভিডিওটি। এবার কালারে অনেক পরিবর্তন এনেছে। দেখবেন এর কালার সাধারণত সলিড কালার থাকে, হয় একদম ব্ল্যাক বা একদম ইয়েলো, মানে কোনো প্যাটার্ন থাকে না। তবে এবার এর পিছনে প্যাটার্ন ব্যবহার করেছে, একদমই আলাদা ডিজাইন। উপরের ক্যামেরা মডেলের ডিজাইনটাও বেশ ভালো লাগছে। এটা ছাড়াও আরো দুটি কালার রয়েছে, ব্লু এবং ব্ল্যাক। যারা পাতলা এবং হালকা ফোন পছন্দ করেন তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে, কারণ এটা একই সাথে যেমন পাতলা তেমনি হালকাও। এর ওয়েট 177.3 গ্রামের মতো। বুঝতেই পারছেন কতটা হালকা ফোন। পোর্টস এবং বাটনে বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং মাইক। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। উপরে 3.5mm জ্যাক রয়েছে, সাথে আই ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। রাইট সাইডে রয়েছে ভলিউম রকার, যার নিচে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনকে। পিছনে গ্লাসের মতন মনে হলেও এখানে এক ধরনের প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে গোয়েলে গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, এখানকার সিম কার্ড ট্রেটি হাইব্রিড স্লট, অর্থাৎ দুইটি সিম আর তা না হলে একটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটিতে IP54 এর রেটিংও পেয়ে যাবেন। গাইস, ডিসপ্লেটি একবার দেখুন, বিশেষ করে এর বেজেল, ওয়াও কতটা পাতলা করেছে দেখতেই পাচ্ছেন। আমার কাছে দারুণ লাগছে। এর প্রাইসটা জানার পর আমার মনে হয় আরো বেশি অবাক হয়ে যাবেন। এর চিন তো পাতলাই, বেজেলকেও খুব পাতলা করা হয়েছে, যার ফলে 93.3% অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও দাঁড়িয়েছে। এখানে পোকো দারুণ কাজ করেছে। যাই হোক, ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। আর যেমনটা বলেছি, এখানে কিন্তু গোয়েলে গ্লাসের প্রোটেকশন রয়েছে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। 1000 নিচে পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ডিসপ্লেটিকে বেশ ব্রাইট করে তুলেছে। এছাড়া 100% DCI P3 কালার গ্যামোটের সাপোর্টও পেয়ে যাচ্ছেন, যার ফলে কালার খুবই অ্যাকুরেট পাওয়া যাবে। আর যারা রাতে বেশি মোবাইল দেখেন তাদের জন্য এখানে রয়েছে 1920 হার্জের PWM ডিমিং এর সাপোর্ট। এবার আসুন আমরা স্পেসিফিকেশনের কথা বলি। এই ফোনটি এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 এর সাথে। এর সাথে সাথে আরো একটা ভালো ব্যাপার হলো এর বেস ভ্যারিয়েন্ট 8/128GB। সাধারণত এটি যে প্রাইসে বাজারে এসেছে এই প্রাইসে 6/128GB হয়, বাট এখানে 8GB থাকছে। এছাড়াও এখানে 12256GB এর আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে, সাথে আবার ভার্চুয়াল র্যামও রয়েছে। অর্থাৎ যদি 8GB নেন সাথে 8GB এবং 12GB নিলে 12GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। এর আন্তর্জাতিক স্কোরের কথা বলে তার প্রায় 4,30,000 মতন স্কোর আসে। গেমিং লো টু মিডিয়াম সেটিংসে আপনি করতে পারবেন। COD পাবজি এগুলো বেশ ভালোভাবে খেলতে পারবেন। ব্যাটারি এখানে 5000 mAh পাচ্ছেন, সাথে রয়েছে 33 ওয়াটের চার্জার। সেন্সর নেই বলে এখানে সব সেন্সরই রয়েছে, তবে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটা অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়াটাই দরকার ছিল, বাট কাজ করে বেশ স্মুথ ভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 5, ব্লুটুথ 5.3, সাথে আই ব্লাস্টারের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ওএস নিয়ে বলে MIUI 14 হুইচ ইজ বেস অন Android 13। এটা কেমন কথা? Android 14 থাকাটা উচিত ছিল, তাই না? তবে 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। যদি Android 14 এবং 2 বছরের মেজর আপডেট থাকতো তাহলে দারুণ হতো। ওএসও যে খুব একটা ক্লিন এমনটা নয়, বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ এখানে আছে। অলরাইট গাইস, এবার শুনে ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। হ্যাঁ, 2 মেগাপিক্সেল নিয়ে কথা বলছি না, বাট এর মেইন সেন্সর দিয়ে বেশ দারুণ ছবি পাওয়া যাবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা হয় 3x লসলেস জুম করতে পারবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গা দিয়ে ফুল এইচডি 30fps শুট করতে পারবেন, মানে এখানে 4K টোরকে সাপোর্ট পাচ্ছেন না। যাই হোক, আসুন এখন ফটো স্যাম্পল দেখে আসে। অলরাইট, ফোনটির প্রাইস 15,999 টাকা, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 21,000 টাকার মতো। যদিও আরো কিছুটা বেশি পড়বে দেশে আসার পর। ফোনটি সম্পর্কে যদি সংক্ষেপে বলি, এর ডিজাইন খুবই আলাদা, হালকা পাতলা একটি ফোন। দেখতেও বেশ ভালো লাগে, ডিসপ্লে দারুণ লেগেছে, পারফরমেন্স ছিল ভালো লাগার মতো। তবে Android 14 থাকাটা দরকার ছিল। ভিডিওগ্রাফি কম করে 2K-তে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলে মন্দ হতো না। যাই হোক, ওভারঅল ফোনটির প্রাইসের সাথে সাথে এর পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন এগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।